আজকে মাই লাস্ট ডাচেস পড়বো। মাই লাস্ট ডাচেসটা সম্ভবত হচ্ছে থার্ড অর না ফার্স্ট পোয়েম আমাদের সেকেন্ড সেমিস্টারের। পুরো ডিটেলে পড়বো, যত যা ইনফরমেশান আছে। আশা করছি এটা পড়লে আর আমাদের কোনো এমসিকিউ করার প্রয়োজন হবে না, যদিও যেমন দিয়ে থাকি তো দেবই, কিন্তু যখন পুরোটা শুনতে হবে, ঠিক আছে? পুরো যা যা বলবো সবটা শুনে নিয়ে নোট করাটাই হবে বুদ্ধিমানের কাজ। এখন বুঝে গেলে পরবর্তীতে এমসিকিউ করার জন্য অত খাটাখাটনি করতে হবে না। এমসিকিউ এর জন্য চাপ নেওয়ার কিচ্ছু নেই, অ্যাজ সাচ কোনো শক্ত কিচ্ছু আসে না। গল্পটা বা পোয়েমটা ভালোভাবে পড়া থাকাটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেই মতোই আমরা আজকে রেডি করব, ঠিক আছে? তো মাই লাস্ট ডাচেস, যেটা হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের লেখা, ঠিক আছে? তো প্রথমে আমরা মাই লাস্ট ডাচেসের রাইটার বা আমাদের পোয়েট হচ্ছে রবার্ট ব্রাউনিং, তার সম্পর্কে একটুখানি মিনিমাম কিছু তথ্য জেনে নেব, যে তার জন্ম কবে, মৃত্যু কবে। তো তার জন্ম হচ্ছে 1812 সালে এবং মৃত্যু হচ্ছে 1889 সালে, ঠিক আছে? উনি তাহলে কি হচ্ছে, যে একজন ভিক্টোরিয়ান এজের একজন রাইটার বা পোয়েট বলতে পারি আমি, পোয়েট। এবং তার পরবর্তীতে ওনার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে আমাদের কাছে আমরা কিন্তু তারপরে অনেক পোয়েম দেখতে পাই। কি প্রজাপতি ঢুকে গেছে, যাই হোক, আমরা অনেক পেয়ে থাকি। উনি একজন ব্রিটিশ পোয়েট, আর হচ্ছে আর্লি ওয়ার্কস তার, আচ্ছা এগুলো আমার মনে হয় না এই মুহূর্তে খুব একটা প্রয়োজনীয় আছে, সেইটুকুই যথেষ্ট। আমরা সালটা মনে রাখবো, ভিক্টোরিয়ান এজের একজন পোয়েট সেটা মনে রাখবো। উনি একজন ব্রিটিশ পোয়েট ছিলেন। এবং যেটা বললাম যে ব্রাউনিং ইনফ্লুয়েন্সড মেনি মডার্ন পোয়েটস থ্রু হিজ ডেভেলপমেন্ট অফ দ্য ড্রামাটিক মনোলগ। হ্যাঁ, এই পোয়েমটা হচ্ছে আমাদের একটা ড্রামাটিক মনোলগ। তো এই ওনার ড্রামাটিক মনোলগটার মাধ্যম দিয়ে পরবর্তীতে আমরা ওনার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে অনেকেই ড্রামাটিক মনোলগ লিখেছেন। তো আস্তে আস্তে আমরা পোয়েমে ঢুকছি। তো তার আগে আমাকে জেনে নিতে হবে এটা কী ধরনের পোয়েম। এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ, ঠিক আছে? তো ড্রামাটিক মনোলগটা কী জিনিস? ড্রামাটিক মনোলগ হচ্ছে একটা সার্টেন টাইপ অফ পোয়েম বা একটা পোয়েটিক ফর্ম, যেটা হচ্ছে একটা ড্রামাটাইজড ফর্ম থাকবে। সেটা কী জিনিস? মানে একটা নাটকীয়তা থাকবে লেখার মধ্যে। এবং সেইটা হবে কি, মনো কথাটার অর্থ কি? মনো কথাটার অর্থ হচ্ছে সিঙ্গেল বা এক। লগ কথাটার অর্থ কি? স্পিচ। তাহলে মানে একজনই কথা বলবে, ড্রামাটিক ওয়েতে কথা বলবে, সেটাই হচ্ছে ড্রামাটিক মনোলগ। এবং সেখানে একজন আমরা দেখতে পাবো এক বা একাধিক সাইলেন্ট লিসেনার থাকবে। মানে আমরা বুঝতে পারবো কেউ কথাটা শুনছে, তার হাবভাবে, তার এক্সপ্রেশনে, বা সে কিভাবে কথা বলছে সেটার দ্বারা আমরা বুঝবো যে কেউ একজন শুনছে। বাট আমরা কিন্তু তার তরফ থেকে কোনো উত্তর, কোনো কথা, কোনো শব্দ উচ্চারণ আমরা কিচ্ছু পাবো না। আমরা যে স্পিকার, তার কথা বলার ধরন থেকে, তার কথা বলার পদ্ধতি থেকে আমরা বুঝতে পারবো যে কেউ একজন আছে তার পাশে এবং তার উদ্দেশ্যে কথাগুলো বলা হচ্ছে মেনলি। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখবো যে কথা শুনছে কিন্তু কেউ বলছে না। মানে এখানে একজনই স্পিকার থাকবে, একজনই তার মনের ইমোশনগুলোকে প্রকাশ করে যাবে। এটাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্পিকার তার একটা মানে মনের দ্বন্দ্ব, মনের ইমোশন, মনের একটা কিছু প্রকাশ করে গেল। তাহলে আমরা দেখলাম যে মাই লাস্ট ডাচেসটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ ফর্মে লেখা একটা পোয়েম। এটা হচ্ছে একটা 56 লাইনের পোয়েম। এবার আমরা আসি কবিতায়। কবিতার নামটা কেমন দেখ, মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস মানে আমার, এটা দুটো মানে হতে পারে। এক হচ্ছে লাস্ট ডাচেস মানে কে, ওয়াইফ অফ ডিউক, মানে রাজার বউ। তো রাজার বউ আবার বলতে লাস্ট বলতে আমরা এরমভাবে ধরতে পারি যে যখন মানে তার যতগুলো ওয়াইফ ছিল তার মধ্যে লাস্ট হতে পারে, বা আর একটা হতে পারে যে এখনো পর্যন্ত মানে প্রিভিয়াসটাকে আমরা লাস্ট বলে থাকি। তো সেটা কি আমরা পোয়েমটা পড়তে থাকলে জানতে পারবো। তো এই যে এই পোয়েমটা কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনেই লেখা। এই পোয়েমের মধ্যে আমরা অনেক কিছু জিনিস দেখতে পাবো। একজন মানে একজন রাজা তার আর্টের প্রতি কতটা ভালোবাসা সেটা দেখতে পাবো। তার অত্যধিক পজিটিভনেস তার বউয়ের প্রতি সেটা আমরা দেখতে পাবো, এবং সেটা যে কতটা চূড়ান্ত লেভেলে যায় এই পোয়েমটা কিন্তু সেই নিয়ে। মানুষের যে
এই অবিশ্বাস করার একটা টেন্ডেন্সি থাকে, সেই টেন্ডেন্সি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সেটা আমরা এই পোয়েমের মধ্যে দিয়ে দেখব। বাট এই পোয়েমটা যদিও বা রবার্ট ব্রাউনিং পাবলিশ হয়েছিল, এটা ফার্স্ট পাবলিশ হয়েছিল এটা 1842 সালে, কিন্তু এটা একটা সত্য ঘটনা অবলম্বনেই লেখা বলা হয়ে থাকে, এবং সেটা মানে সেটার অনেক প্রমাণও পাওয়া গেছে। সেটা কি, সেটা হচ্ছে একজন হচ্ছে ডিউক অফ আলফনসো দ্য সেকেন্ড, যিনি ছিলেন একজন ইতালির একজন ডিউক। তিনি, তার লাইফ নিয়ে এটা লেখা, এখানে ডিউক বলতে ওই ডিউকের কথাই বলা হয়েছে, এবং তার ওয়াইফের সাথে কি কি ঘটেছিল আমি আস্তে আস্তে যখন ঘটনাটা এগোবো তখন আমি বলবো। তো তার ওয়াইফের নাম ছিল লুক্রেসিয়া ডি মেডিসি। এখানে যে মাই লাস্ট ডাচেস, এই ডাচেস বলতে কিন্তু এনার কথাই বলা হয়েছে, যে মেনলি 14 বছর বয়সে বিয়ে করেছিল, এবং যে ছিল একজন ডটার অফ অ্যানাদার ইটালিয়ান প্রভিন্স তুস্কেনির হচ্ছে মানে কন্যা, মানে ওখানকার আরেকজন ডিউক তার কন্যা, অ্যানাদার, যেটা কিনা হচ্ছে তুস্কেনিন জায়গাটার নাম, আর একটা ইটালিয়ান প্রভিন্স, সেই রাজ্যের হচ্ছে যে ডিউকের কন্যা হচ্ছে এই লুক্রেসিয়া ডি মেডিসি ছিল। 14 বছর বয়সে তার বিয়ে হয়েছিল আমাদের ওই ডিউকের সাথে। এবার এই পোয়েমটা ফার্স্ট কিন্তু ইতালি নামে একটা মানে এটা যখন প্রথম প্রকাশিত হয়, ইতালি এটার নাম দেওয়া হয়েছিল। 1842 সালে এটা পাবলিকেশন হয়েছিল, আর তখন পাবলিশ হয়েছিল ড্রামাটিক লিরিক্স নামক একটা সংকলনে, যেখানে কিনা টোটাল 16 পোয়েম ছিল, এবং পরবর্তীতে এটা 1849 সালে সেকেন্ড পাবলিশ করা হয়, এবং সেটা পাবলিশ করা হয় ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লিরিক্স একটা সংকলনে। তখন নামকরণ করা হয় মাই লাস্ট ডাচেস বলে। ওকে, তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস জানলাম, এটা দুবার করে পাবলিশ করা হয়েছিল। একবার প্রথম নাম দেওয়া হয়েছিল ইটালি, তারপরে নাম দেওয়া হয়েছিল মাই লাস্ট ডাচেস বলে। প্রথমটা 1842, পরেরটা 1849। প্রথমটা হচ্ছে ড্রামাটিক লিরিক্সে, এবং শেষবার ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লিরিক্স বলে। আমাদের রবার্ট ব্রাউনিং কিন্তু তার যদি আমরা লাইফ হিস্ট্রি দেখতে পাবো, তিনি ছিলেন একজন মানে ভীষণ প্রেমিক মানুষ, কিন্তু এই গল্পটা যেটা আমরা পড়বো, যে থিমটা আছে সেটা কিন্তু পুরোপুরি এগেনস্ট হিম, মানে পুরোপুরি তার থেকে আলাদা, একদম অন্য রকমের। এবং একটুখানি হিন্ট আমি দিয়েই রাখি, মানে এখানে আমরা যে আসল ঘটনাটার নিরিখেটা লেখা হয়েছিল, সেখানে আমরা দেখি যে ওই যে ডিউক ছিল, সে কিন্তু লুক্রেসিয়া ডি মেডিসি, যে কিনা 14 বছরে তার বিয়ে হয়েছিল, তার ঠিক 3 বছর পরে তাকে হত্যা করে। সেই ডিউকের সাথে আমাদের এই লাস্ট ডাচেসের ডিউকেরও অনেক মিল পাই। সেও আর্ট লাভার ছিল, সে তার বউয়ের প্রতি ভীষণ তার পজিটিভনেস ছিল, এবং সেটা এতটাই মাত্রাতিরিক্ত চলে গেছিলো, ধরে নেওয়া হয় কেউ বলে তার একটা রোগে সে মারা গেছে, কেউ বলে সে হত্যা করা হয়েছিল তাকে, মানে সে তার ওয়াইফকে ওই অত্যধিক পজিটিভনেসটা থেকে তাকে হত্যা করে। আর সে মারা গেছিল 1561, মানে এই যে ডিউক অফ ফেরারার কথা বলা হচ্ছে, সে কিন্তু এদের যদি আমি সময়কালটা দেখি, সেটা হচ্ছে 1537 থেকে 1594 এরম একটা সময়কাল। সেই সময়কালে লেখা, কিন্তু আমাদের রবার্ট ব্রাউনিং লিখছেন কিন্তু 1800 সালের পর, মানে 1842 বা 40 ওরম টাইমটায়। তো প্রায় অনেক বছর পর সেটা নিয়ে লেখা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা পোয়েমে ঢুকি। পোয়েমের প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, ক্লাস 11-এর বইটা দেখলেও যেটা দেখা যায়, ফেরারা হচ্ছে একটা জায়গা ইতালিতে। ডিউক অফ ফেরারা তারই লাস্ট ডাচেস, তার কথাই আমরা জানবো। অ্যাকচুয়াল যে ডিউক অফ ফেরারা তার নাম ছিল অ্যালফনসো দ্য সেকেন্ড ডি এস্টেট। এবার এই ফেরারাটা, এখানে এই শব্দটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটা এপিগ্রাফ হিসেবে ইউজ করা হচ্ছে। এপিগ্রাফ কি জিনিস? কোনো পোয়েম, লং ন্যারেটিভ যাই হোক, তার প্রথমে একটা এপিগ্রাফ থাকে, যে এপিগ্রাফটার মাধ্যমে আমরা বুঝতে পারি সেই পোয়েমটার আদ্যপ্রান্ত কি বলতে চাইছে, তার মূল বক্তব্য কি, সেটাই কিন্তু আমরা একটা হিন্ট পাই সেই পোয়েমটার মাধ্যমে। তো এখানে জাস্ট ফেরারা আছে, তো একটা শব্দ, এটা একটা এপিগ্রাফ। এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে তার যে একটা অথরিটেটিভ ব্যাপার ছিল, সেটা আমরা যত পোয়েমটার দিকে এগোবো, সেটা আমরা আরও বেশি করে ক্লিয়ার করে বুঝতে পারবো। ঠিক আছে, এটুকু মনে রাখ যে এটা একটা ইটালির জায়গা। আচ্ছা, এবার আমরা সরাসরি
আচ্ছা, দ্যাটস মাই লাস্ট ডাচ, ইটস পেন্টেড অন দ্য ওয়াল। বলছে এই তো, এইটাই হচ্ছে আমার লাস্ট ডাচেস, যার ছবি দেওয়ালে টাঙানো রয়েছে। পেইন্টেড মানে আঁকা রয়েছে। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ, দেখে যেন মনে হচ্ছে সি ওয়ার অ্যালাইভ মানে যেটা নয়। সবাই জানি আমরা যে ওয়ার থাকার মানে কি, যে ওয়ার থাকার অর্থ হচ্ছে যেটা পসিবল নয়, মানে যেন দেখে মনে হচ্ছে যে সে বেঁচে আছে। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার, আমি এই পিসটা বলতে কি, এই আঁকা ছবিটার কথা বলছে, এই আঁকা ছবিটাকে মনে করি একটা ওয়ান্ডার, একটা যেন বিস্ময়। কেন বিস্ময়? নাও ফ্রা প্যান্ডলফস হ্যান্ড ওয়ার্কড বিজিলি এ ডে, এটা শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। বলছে কেন এটাকে আমার ওয়ান্ডার বলে মনে হয়? কারণ ফ্রা প্যান্ডলমস হ্যান্ড মানে ফ্রা প্যান্ডলসের হাতগুলো ওয়ার্ক বিজিলি এডে একদিন টানা কাজ করেছিল। কিসের জন্য? অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, এবং তারই ফলপ্রসূ হয়েছে এই ছবিটা। তারই ফলে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর একটা ছবি। এবার এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, ফ্রা প্যান্ডলটা কী জিনিস? ফ্রা বলতে ফ্রায়ার, FRIER, সেটা কি? সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা র্যাঙ্ক, এটা হচ্ছে একটা র্যাঙ্ক যেটা কিনা মঙ্কদেরকে দেওয়া হতো। তো একজন ফ্রা, যার যার নাম হচ্ছে প্যান্ডলফ, তাকে দিয়ে এটা আঁকানো হয়েছিল এই ছবিটা। মানে ডিউক বলছে এটা, পুরো পুরো পোয়েমটা আমরা দেখতে পাবো যে ডিউকের মধ্যে দিয়ে বলছে, এখানে কিন্তু কবি নয়, কবি কথাগুলো বলছে না, ডিউকের হয়ে কবি কথাগুলো বলছে। মানে পুরো পোয়েমটা আমরা দেখবো যে ডিউকই একমাত্র একজন ব্যক্তি যে কথা বলছে, যেটা বললাম ড্রামাটিক মনোলগ। আচ্ছা, তাহলে কি দেখলাম যে ফ্রা প্যান্ডলফ সারাদিন ধরে এই ছবিটা এঁকেছিল। মানে একটা আর্টিস্ট, সে সারাদিন ধরে ছবি এঁকেছে, মানে ওর বউয়ের ছবি আঁকানোর জন্য একজন আর্টিস্ট ভাড়া করেছে, যে কিনা সারাদিন এই ছবিটা এঁকেছে। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, এবং এই যে তার ফলে আমরা দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে রয়েছে, বা এখানে তাকে আমরা দেখতে পাচ্ছি, তার ছবিটা। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, বলছে তুমি কি দয়া করে বসবে আর ওর দিকে তাকাবে? লুক অ্যাট হার বলতে ওই ছবিটার দিকে কথা বলছে। তাহলে আমরা কি বুঝলাম? উইল ইট বলছে, বাট এটাকে আমরা জানি যে এখানে বলতে চাইছে যে লিসনার, তাকে অ্যাড্রেস করে কথাটা বলা হচ্ছে, যে তুমি কি এখানে বসবে আর দেখবে? আই সেড, আমি বললাম, ফ্রা প্যান্ডলস বাই ডিজাইন for never read strangers like you that pictured continents, the depth and passion of its earnest glance, but to myself they turned, আচ্ছা আগে একটু একটু করে এগোই, দেয়ার সি স্ট্যান্ডস বলছে না 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 আচ্ছা, আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, বলছে আমি এটা বলতে পারি যে ফ্রা প্যান্ডলফের এই ডিজাইনটা ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, তোমার মতো একজন স্ট্রেঞ্জার যাকে কিনে এটা আমি দেখাচ্ছি, দ্যাট পিকচার্ড কাউন্টেন্যান্স, বলছে যাকে যাকে দেখে আমি এটা বোঝাচ্ছি, দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ হিজ আর্নেস্ট গ্ল্যান্স, এই যে ছবিটার মধ্যে যে একটা ডেপথ রয়েছে, যে গভীরতাটা রয়েছে এবং একটা প্যাশন রয়েছে, সেটা ইটস আর্নেস্ট গ্ল্যান্স, তার দৃষ্টিতে যে গভীরতাটা রয়েছে, তার দৃষ্টিটা যতটা মোহময়ী করে তুলছে। বাট টু মাইসেলফ দে টার্নড, সিন্স নান পুটস বাই অ্যান্ড কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, এই অংশটা আবার ব্র্যাকেটে রয়েছে। তাহলে এখানে কি বলতে চাইছে? বাট টু মাইসেলফ, কিন্তু এটা আমার কাছে দে টার্নড, আচ্ছা আমি আগেও ব্র্যাকেটের পরের অংশটা ধরে মানে এটা বলি, বাট টু মাইসেলফ দে টার্নড অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, মানে কিন্তু আমার কাছে মনে হয় যে কেউ আমার দিকে তাকাবে এবং জিজ্ঞাসা করবে। এবার ব্র্যাকেটের অংশটায় যাই, এখানে কি বলছে? সিন্স নান পুটস বাই দ্য কার্টেন, বলছে এটা কিন্তু কেউই কার্টেনটা সরাতে পারে না। আই হ্যাভ ড্রন ফর ইউ, আমি একমাত্র তোমাকে দেখানোর জন্য এটা সরিয়ে দিলাম, বাট এটা একমাত্র আমিই পারি, মানে ওই যে ছবিটা আঁকিয়ে রেখেছে সেটাও কাউকে দেখতে দেবে না, সেটা সে পর্দা দিয়ে ঢেকে রাখে, শুধুমাত্র সে যখন চায় এবং যাকে চায় সেটা সে তাকে দেখাতে পারে, এবং সেটারও যে কি কারণ আছে এবং সেটার কি উদ্দেশ্য, সেটাও আমরা যখন লাস্টে যাব সেটা আমরা দেখতে পাবো, এখন জানার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম? মানে সে একজনকে দিয়ে ছবি আঁকাচ্ছে, সেই ছবিটা সে সারা দিন ধরে আঁকছে, এবং তারপরে দেখাচ্ছে যে সে একজন তার কাছে লিসেনার
যে আছে তার সামনে, মেসেঞ্জার আসবে তার কাছে, তাকে সে সরিয়ে দেখাচ্ছে যে দেখো এই ছবিটার মধ্যে কতটা ডেপথ তুমি দেখো, কতটা গভীরতা রয়েছে এই ছবিটার মধ্যে। সেগুলো কেন বলছে, কি জন্য বলছে, সেটা আমরা পরেরটাই গেলে দেখতে পাবো। তাহলে আমরা তখন কি দেখলাম, বাট টু মাইসেলফ দে টার্নড অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, বলছে কিন্তু আমার মনে হয় তারা এটার দিকে তাকাবে। এখানে কাদের কথা বলছে, যে কোনো স্ট্রেঞ্জারের কথা বলছে, কোনো স্ট্রেঞ্জার। এখানে যে দে উড আস্ক মি বলছে, কোনো এক স্ট্রেঞ্জার যদি দেখে সে আমাদেরকে তাকাবে এবং জিজ্ঞাসা করবে, আস্ক মি ইফ দে ডাস্ট, যদি ডাস্ট হচ্ছে ডিয়ার, ডিয়ারের আর্কিক ফর্ম ইউজ করা হয়েছে। বলছে কি সাহস করে, যদি তাদের সাহস হয়, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, বলছে ঠিক তুমি যেমন ভাবছো না, সে তারাও কিন্তু, তুমি নিশ্চয়ই মনে মনে এটাই ভাবছো, মানে ও কি ভাবছে, ও সেটার উত্তরটাও ওই নিজে দিয়ে দিচ্ছে, যে তুমি আমার বউয়ের দিকে তাকাচ্ছ, বউয়ের ছবির দিকে তাকিয়ে নিশ্চয়ই ভাবছো, অন্য যে স্ট্রেঞ্জারে আসুক তারাও এটাই ভাববে, এবং তাদের যদি সাহস হয় তারা জিজ্ঞাসাও করবে যে এই দৃষ্টি, এই যে দৃষ্টি, ওই যে মানুষটা বা তার বউ, তার যে দৃষ্টিটা, এই দৃষ্টিটার অর্থ কী। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, বলছে তুমি প্রথম জন্য যেটা তুমি জিজ্ঞাসা করছো, মানে সে কিন্তু কিচ্ছু জিজ্ঞাসা করেনি, তার তাকানো দেখে ও ধরে নিচ্ছে যে ওর মনে এই প্রশ্নগুলো আছে এবং সেই প্রশ্নের উত্তর কি সে ওটাও দিয়ে দিচ্ছে। স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, বলছে স্যার বলতে এখানে কে, স্যার বলতে কিন্তু এখানে লিসনারকে বোঝানো হচ্ছে। বলছে এইটা কিন্তু শুধুমাত্র সে যে তার হাজব্যান্ডের প্রেজেন্সে এই দৃষ্টিটা, এই লুকটা দিচ্ছে সেটা কিন্তু নয়, হাজব্যান্ডস প্রেজেন্স অনলি। বলছে শুধুমাত্র যে তার হাজব্যান্ডের সামনে তার এই যে প্যাশন, চোখের মধ্যে দিয়ে যে আবেগটা বেরিয়ে আসছে, ইমোশনটা বেরিয়ে আসছে, সেটা কিন্তু সে তার হাজব্যান্ডের সামনে এটা শুধুমাত্র থাকে সেটা কিন্তু নয়। called that spot of joy into the Duchess's cheek. Perhaps Frau Pandolf chanced to say, এটুকু বলি, called that spot of joy, বলছে এই যে স্পট অফ জয়, স্পট অফ জয়টা কি, মানুষ যখন আনন্দ পায় তার গালগুলো একটুখানি চকচক করে ওঠে, লাল হয়ে যায়, বা একটুখানি মুচকি হাসি যেটাকে আমরা বলি, সেটা অনেক সময় থাকে, তো সেটা দেখে আমরা বুঝতে পারি। তো বলছে এই যে স্পট অফ জয়, যে হাসিটা, এই হাসিটা কিন্তু শুধুমাত্র যে তার হাজব্যান্ডকে দেখে আসছে সেটা নয়। আবার স্পট অফ জয় এখানে কিন্তু সে তার চরিত্রকেও একটুখানি কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কিভাবে, মানে একটুখানি মানে দোষ দেওয়ার চেষ্টা করছে, তার বৈশিষ্ট্য হচ্ছে যে ওই যে পেইন্টারটা ছিল তার সাথেও কি কিছু চলছিল, এরকম একটা ইঙ্গিত করছে যে কি থেকে এই স্পট অফ জয়টা ওর কি থেকে এলো, যে যেটা দেখেও এত সুন্দরটা এঁকে নিল। আচ্ছা, বলছে বলছে কল দ্য স্পট অফ জয় ইনটু দ্য ডাচেসেস চিক, বলছে এই যে ওর মুখের মধ্যে যেটা ফুটে উঠছে। পারহ্যাপস ফ্রা প্যান্ডলস চান্স টু সে, বলছে পারহ্যাপস হতে পারে, মনে হয়, ফ্রা প্যান্ডল চান্স টু সে, হয়তো চান্স পেয়েছিল, সুযোগ পেয়েছিল এইটা বলার, দিয়ে কোটেশন দিচ্ছে। এবার কোটেশনের অংশটা দেখ, পারহ্যাপস কথাটার মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারছি, পারহ্যাপস কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে হয়তো বলতে সুযোগ পেয়েছিল, এটা বলতে চাইছে। মানে এখানেও শিওর নয় যে সে বলেছিল কিনা, ও ভেবে নিচ্ছে যে আর্টিস্ট এই কথাগুলো বলেছিল এবং সেইটা থেকে ও এরকম হাসির আওয়াজটা দিয়েছিল, হাসির আওয়াজ, ভুলভাল আওয়াজ শুনে বলছি। এই তার মুখের মধ্যে যেই ব্লাস করছিল, তার মুখের মধ্যে যেই এক্সপ্রেশন ফুটে উঠছিল, তার চোখ দুটোর মধ্যে যে এই প্যাশন ফুটে উঠছিল, সেটা হয়তো এই কথাগুলো শুনেই সে তার মুখে এই এক্সপ্রেশন ছিল। হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, বলছে তার হার মেন্টাল ল্যাপস কথাটা কি, এটার অর্থ কি, এটা হচ্ছে গায়ের চাদরটা। সে যে রানীরা যেরকম লং গাউন টাইপের পরতো, বড় বড় হাতা থাকতো, বিশেষ করে ভিক্টোরিয়ান এজে এই জিনিসটা দেখা যায় যে বড় বড় ফোলা ফোলা হাতা, তো সেটার কথা বলছে যে হয়তো বা ওই জিনিসটা হয়তো লেডিটাকে বলা হয়েছিল, বা ওই তার ডাচেসকে বলা হয়েছিল যে তোমার হাতে এই কাপড়টা একটু বেশিই পড়ে গেছে। অথবা এটা বলা হয়ে থাকতে পারে যে পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেইন্ট হাফ ফ্লাস দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, বলছে হয়তোবা এটাও বলা হয়ে থাকতে পারে তাকে যে আমার রং, পেইন্ট, কালার, এই কালারগুলো তোমার যে মুখের যে রং, তোমার গায়ের যে রং, তোমার যে মুখের আভা, তোমার যে লালিমা, সেইটাকে আমার কালার উপযুক্ত রং দিয়ে রাঙিয়ে তুলতে পারবে না। হোপ টু রিপ্রোডিউস দ্য পেইন্ট, মানে হালকাভাবেও তোমার যে সৌন্দর্য সেটা আমার এই রং দিয়ে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। দ্য ডাইস অ্যালং হার থ্রোট, যেটা তোমার গালটাকে
যতটা রঙিন করা প্রয়োজন সেটা হয়তো করতে পারবে না। মানে এই কথাগুলো ও বলছে যে হয়তো বা আর্টিস্ট বলেছিল এবং তার ফলেই হয়তো আমার বউ এইরকম একটা এক্সপ্রেশন দিয়েছিল এবং সেটা দেখে সে এত সুন্দর একটা এঁকেছে। সাচ স্টাফ ওয়াজ কাটসি সি থট, বলছে এই ধরনের জিনিসগুলোকে সে একটা কাটসি ভাবতো। এখানে সে বলতে কি, এখানে হচ্ছে সে বলতে তার ওয়াইফের কথা বলছে। সি থট, সে মনে করতো। অ্যান্ড কজ ইনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, এবং এই ধরনের জিনিসগুলোই তার কাছে যথেষ্ট ছিল। কজ ইনাফ, যথেষ্ট কারণ ছিল যে তার মুখের মধ্যে এই স্পট অফ জয় বা তার এক্সপ্রেশনে এই আনন্দের বিচ্যুতি দেখা যেত। মানে কতটা সাইকো, কতটা মেন্টালি ডিস্টার্ব পারসন হলে সে তার বউকে এতটা অবজেক্টিফাই করতে পারে, মানে সে কি হতে পারে না হতে পারে সেই সমস্তটা কিছু সে নিজের মতো করে কল্পনা করে নিচ্ছে, এবং কল্পনা করে নেওয়ার পর সে ভাবছে যে এটা যদি হয় সেটা হলে কেন এরকম হলো, সেই নিয়ে সে তার বউকে সন্দেহ করছে। মানে সন্দেহবাদিকতার লেভেল কোথায় চলে গেছে তার। আচ্ছা, তারপরে লাইনে যাই। সি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে টু, আচ্ছা, সি হ্যাড এ হার্ট বলছে তার তার হৃদয়টা এমনই ছিল, তার মনটা এমন ছিল। হাউ শ্যাল আই, আমি কিভাবে যে বলি, মানে সে যে কিভাবে খুদ বার করবে বলতে, মানে যখন বলছে সে তার যে কিভাবে খুদ বার করবে এতটাই মানে বুঝতে পারছে না, এতটাই তার অসুবিধা হচ্ছে বউয়ের খুদ বার করার জন্য সে শব্দ খুঁজে পাচ্ছে না পর্যন্ত। হাউ শ্যাল আই সে, আমি কিভাবে বলবো, মানে এখানে কি বলতে চাইছে, মানে সে আরও বইয়ের খুদ ধরতে চাইছে, আরও বইয়ের খুদের কথা বলতে চাইছে, কিন্তু তার কাছে যথেষ্ট পরিমাণ শব্দগুচ্ছ সে খুঁজে পাচ্ছে না সেই মুহূর্তে। টু সুন মেড গ্ল্যাড, মানে বলছে তাহলে আমি প্রথম থেকে যদি ধরি, সি হ্যাড এ হার্ট টু সুন মেড গ্ল্যাড, মানে যেটা খুব সহজেই আনন্দ পেয়ে যেত, মানে সে খুব সহজে খুশি হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, তাকে খুব সহজে ইমপ্রেস করা যেত। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, বলছে তাকে যাই দেখানো হতো তার সবই পছন্দ হতো। মানে আমরা সাধারণত এগুলোকে ভালো গুণ বলে ধরি, কিন্তু এখানে ডিউক তার ডাচেসের এই গুণগুলোকে খারাপ গুণ বলে তুলনা করছে। মানে তার কাছে এটা খারাপ গুণ, যে যা কিছু দেখবে কেন পছন্দ হয়ে যাবে, তুমি একজন ভাই ডাচেস, তোমার গুচির জিনিস ছাড়া পছন্দ হবে না, তুমি সেখানে মিশোর জিনিস কিনে ভালো ভালো করছো, এইরকম একটা ব্যাপার আর কি, বুঝতে পেরেছিস। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, আচ্ছা এটা তো বললাম। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহার, বলছে তার যে লুক, মানে সে চারিদিকে দেখতো, মানে চারিদিকে সব জায়গায় সে সমানভাবে ঘুরতো বেড়াতো, এই জিনিসটা তার পছন্দ নয়, মানে সবার সাথে মিলেমিশে থাকতো, এটা বোঝাতে চাইছে। স্যার ইট ওয়াজ অল ওয়ান মাই, মানে বলছে স্যার, আবার স্যার বলতে কাকে বলছে, লিসেনারকে। তো লিসেনারকে বা ওই এনভয়কে বলছে, যে একজন দূত এসেছে তার কাছে। তো বলছে তার কাছে জানেন তো সবই এক। কি কি এক, সেটা এবার পরে লিস্ট ধরাবে। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, বলছে আমি যে তাকে ফেভারটা করেছিলাম, ফেভার বলতে এখানে একটা গিফটের কথা বলছে, এবার সেই গিফটটা কি আমরা জানি না, আমরা কেউ বলি এটা পেন্ডেন্ট, কেউ বলি নেকলেস। স্যার ইট ওয়াজ অল ওয়ান, বলছে কী কী, যে আমি তাকে যে গিফটটা দিয়েছিলাম যেটা তার বুকের কাছে থাকতো, সেটা পেন্ডেন্ট হতে পারে, নেকলেস হতে পারে, আমরা যে যেমন পারে বলে আর কি। এছাড়াও কি তার কাছে আরও এক, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, বলছে ওয়েস্টে তুমি যদি যাও, সেখানে যখন সূর্য অস্ত যায়, সেটা দেখেও তার সেম এক্সপ্রেশন। দ্য বাউ অফ চেরিস সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্কেড ফর হার, বলছে আবার কোনো একজন অফিসিয়াস ফুল কথাটার অর্থ কি, একজন উপযাচক, যে মানে গায়ে পড়ে হেল্প করে, সেরকম একজন উপযাচক এসে যদি তাকে একটা চেরির বাঞ্চ দেয়, মানে একডাল চেরি ফল এনে দেয়, সে যতটা খুশি হবে, সে যে এক্সপ্রেশন দেবে, সেম এক্সপ্রেশন সে আমাকেও দেয়। কখন না, আমি তাকে যখন একটা এত ভালো গিফট দিচ্ছি, তাকে একটা আমি ধরে নিলাম পেন্ডেন্ট, আমি তাকে পেন্ডেন্ট দিচ্ছি, সে সময় একই এক্সপ্রেশন। তারপর বলছে অথবা দ্য হোয়াইট মিউল সি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, বলছে সে যখন টেরেসে একটা হোয়াইট মিউল বলতে কি, সেই সাদা ঘোড়া, খচ্চর যেটাকে বলে, সে তার পিঠে চড়ে সে যখন ঘুরে বেড়াচ্ছে, তার সেম এক্সপ্রেশন। মানে বেচারা একটা গিফট দিয়েছে, কোথায় একটু ওভার এক্সাইটমেন্ট দেখাবি, একজন যেমন রিলসে দেখায় তা না, কি একই রকম এক্সপ্রেশন সবাইকে দিচ্ছে। মানে একে থেকে অ্যাকচুয়ালি চাইছে আমাকে থেকে মানে ভীষণভাবে প্রশংসা করুক আমার জন্য, আমি যা করছি তার জন্য, তা না করে সবার জন্য একই এক্সপ্রেশন দিচ্ছে। এটা কি উচিত? একদমই উচিত নয়। এরকমই একটা বলতে চাইছে। কোথায় দেখে লাফালাফি লম্প জম্প শুরু করবে তা নয়, এইসব করছে।
আচ্ছা, অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার লাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ। বলছে যে তার কাছে যাই আনা হোক সব কিছু যেন সে অ্যাপ্রুভিং মোডে থাকে, মানে সে সব কিছু অ্যাকসেপ্টেড রাইট সোয়াইপ আর কি, রাইট সোয়াইপ করে দেয় তাকে যে যা কিছু দেয়। বলছে তার কাছে যাই আনা হোক তার সব কিছুতে তার এক্সপ্রেশনটা একই, সে একই রকম মনে করে সব কিছু এক। অর ব্লাস অ্যাট লিস্ট, মানে সে যে তার মুখে চোখে যে হাসিটা, তার মুখের মধ্যে যে একটা হাসলে যে গালটা লাল লাল হয়ে যায়, সেই ব্যাপারটা সব কিছুতেই একই রকম, মানে সে তাকে যে যা দেয় তাতে সে একই রকম এক্সপ্রেশন দেয়। যাই দেখুক সামনে তাতেও একই এক্সপ্রেশন, কেউ কিছু দিলেও একই এক্সপ্রেশন, আমি যা দেবো তাতেও একই এক্সপ্রেশন। সত্যিই তো অন্যায় হয়েছে। She thanked men, good, but thanked somehow, I know not how, as if she ranked my gift of a 900 years old name with anybody's gift. খুব ইম্পর্টেন্ট লাইন। কি বলছে, সে সবাইকেই ধন্যবাদ দিত, ভালো কথা, ঠিক আছে, গুড, ভালো, বাট থ্যাঙ্কড সামহাউ, কিন্তু এমনভাবে থ্যাঙ্ক দিত, মানে এমনভাবেই সে ধন্যবাদ জানাতো, আই নো নট হাউ, আমি বলতে পারবো না কীভাবে ঠিক। আবার সেই মানে শব্দের আগমন তার কাছে হচ্ছে না আর কি, শব্দ গুচ্ছ তার কাছে আসছে না তার বইয়ের খুদ বলার জন্য, এক্সপ্রেস করার জন্য। অ্যাজ ইফ সি র্যাঙ্কড মাই গিফট, মানে এমনই যেন মনে হয় আমার যে গিফট, আমি তাকে যে 900 বছরের 9 years old নেম তাকে যে আমি দিয়েছি। এখানে 9 years old নেম বলতে কি, তার সে একজন রাজা, যাদের রাজত্ব 900 বছরের ধরে, তাদের যে এই সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের মধ্যে তাকে একটা অংশ করা হয়েছে বিয়ে করে এনে। তো এই যে তাদের যেই টাইটেলটা, ওই বাড়ির বউ হয়েছি, এই যে টাইটেলটা, সে সেটাকে যেভাবে সম্মান দেখাচ্ছে, সে অন্য কেউ একটা চেরি ফল এনে দিলেও সেই সেম সম্মান দেখাচ্ছে। মানে ও চাইছে আমি যে ওকে বউ করে এনেছি, আমাকে সেটার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাক, অনেক বেশি এক্সপ্রেসিভ হোক ব্যাপারটাতে, যে আমি ধন্য হয়েছি তুমি আমাকে বউ করে এনেছো বলে। বেচারা বউ বাচ্চা মেয়ে বলতেও পারছে না সেসব, তার কাছে কিছু মিন করছে না, কেন কি সে তো অলরেডি একজন রাজার মেয়ে, তার কাছে এগুলো কেন মিন করবে। আর আমাদের এদিকে রাজা হচ্ছে মাথা পাগলা, যেটা বুঝতে পারছি, মাথার একটু ডিফেক্ট আছেই, কুরকুরানি আছে আর কি রাজার। তো সেক্ষেত্রে সে তার যে এক্সপ্রেশন, সেগুলো সে যেটা এক্সপেক্ট করছে সেটা সে দিতে পারছে না, ফলে সে ব্যাটা রেগে যাচ্ছে যে আমি আমাদের ফ্যামিলির যে ঐতিহ্য, ফ্যামিলির লিগাসি, 900 বছরের সাম্রাজ্য, সেই সেখানে আমি তোমায় বউ করে এনেছি, সেই যা এক্সপ্রেশন দিচ্ছ আর অন্যজনের যে যা গিফট দিচ্ছে একই এক্সপ্রেশন দিচ্ছ, এটা কি করে হয়। হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিবলিং, বলছে কেই বা, এই লাইনটা কি বলছে আছে, হু উড স্টুপ টু ব্লেম, বলছে এই জিনিসটাকে, এই ছোটোখাটো জিনিসটাকে, দিস সর্ট অফ ট্রিবলিং, বলছে এই জিনিসটাকে দোষী বা কে দেবে, মানে দোষ দিয়ে বলবেই বাকি, মানে ও যে ওর ভুলটা ধরিয়ে দেবে সেটাও কিন্তু করবে না। বলছে এই ছোটোখাটো ব্যাপারে দোষী বা দেবে কি, ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ হুইচ আই হ্যাভ নট, যেটা আমার নেই, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, বলছে তোমার যে দক্ষতা আছে, তোমার ইভেন হ্যাড ইউর স্কিল, বলছে তোমার যে দক্ষতাটা আছে কথা বলার, বা যেটা আমার নেই, সেটা কি আমি পরিষ্কার করে এরকম বলা উচিত। অ্যান্ড সে বলো, আবার কোটেশনে বলছে, জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, হেয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য মার্ক, না আমি কি এরকমভাবে গিয়ে তাকে বলবো যে তোমার এই এক্সপ্রেশনগুলো আমাকে কষ্ট দিচ্ছে বা আঘাত করছে, বা তুমি এই জিনিসটা মিস করে যাচ্ছ, তুমি এই একটা লিমিট ছাড়িয়ে যাচ্ছ, এক্সিড দ্য মার্ক, তুমি একটা লিমিট ছাড়িয়ে, এগুলো গিয়ে আমি ওকে বলবো না। অ্যান্ড ইফ সি লেট হারসেলফ বি লিসেন্ড, যদি সে নিজেকে পরিবর্তন করে, সে নিজেকে জিনিসটা শিখিয়ে দেয়, সো নর প্লেনলি সেট হার উইটস টু ইয়ার্স ফোরসুথ অ্যান্ড মেড এক্সকিউজ, ইভেন দেন উড বি সাম স্টুপিং অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ। বলছি কি, অ্যান্ড ইফ সি লেট হারসেলফ বি লিসেন, বলছে সে যদি নিজেকে শিক্ষা দেয়, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, নট প্লেনলি সেট, বলছে এই ওপর করে মানে জাস্ট নিজেকে পাল্টানোর জন্য বললো এমনটা নয়, বি লিসেন্ড, সেট হার উইটস টু ইয়ার্স, বলছে তার যে বুদ্ধিমত্তা সেটার যদি একটুখানি উর্বরতা বাড়ে তার কথা মতো, ফোরসুথ অ্যান্ড মেড এক্সকিউজ, বলছে ফোরসুথ বলতে ট্রুলি সত্যিকারই বলছি, মেড এক্সকিউজ, এই ধরনের কোনো এক্সকিউজও তৈরি হয়, ইভেন দেন উড বি সাম স্টুপিং, এবং তারপরে যদি সে মাথা ঝোঁকানোর চেষ্টাও করে, আই চুজ নেভার টু স্টুপ, কিন্তু আমি তার কাছে কখনোই মাথা ঝোঁকাবো না, মানে আমি তার ভুলটাও শুধরে দেবো না, সে যাই করবে
এগুলো নিয়ে সে যদি নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টাও করে, আমি কিন্তু তাকে সেই সুযোগটা দেবো না। স্যার, আবারও তাকে স্যার বলে সম্বোধন করছে। সি স্মাইল্ড নো ডাউট হোয়েন এভার আই পাস্ট হার। জানেন তো, আমি যখন তার পাশ দিয়ে যাই সে কিন্তু স্মাইল করে, সে কিন্তু হাসে। এমন নয় যে আমাকে দেখে হাসছে না, আমাকে দেখে হাসে। দিস গ্রিউ, এটা বেড়ে গেছিলো, মানে এটা বেড়েই চলেছিল। আই গেভ কমান্ডস, বলছে আমি এবার একটা কমান্ড দিলাম, আদেশ দিলাম। দেন অল স্মাইলস স্টপড টুগেদার। তারপরে সব হাসি থেমে গেল। তাহলে বোঝা যাচ্ছে এখানে কি বলতে চাইছে, মানে হত্যা করে দিল সে তার বউকে। একটা সাইকোলোগ যে নিজের সন্দেহবাতিকতা এতটা চরম পর্যায়ে পৌঁছে গেছে যে সে তার সহজ সাধারণ সরল বউকে সহ্য না করতে পারে মেরে দিল। এরকম লোক কিন্তু আমাদের সমাজে এখনও প্রচুর 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 পরিমাণে রয়েছে। মানে একটা জিনিস দেখা যাচ্ছে, মানে পুরো ব্যাপারটা কিন্তু মেয়েদেরকে কেমন অবজেক্টিফাই করা হচ্ছে। আমি যেমন চাইবো আমার বউ তেমন চলবে, আমি সে কিভাবে হাসবে, কতটা হাসবে, কি দেখে হাসবে, সেই সমস্ত কিছু আমি কন্ট্রোল করব। তার সমস্ত কিছু সে কার সাথে মিশবে সেগুলো আমি কন্ট্রোল করব। মানে কতটা কন্ট্রোলিং পাওয়ার সেটা খুব সুন্দর করে এই কবিতায় দেখানো হচ্ছে। আর যেটার পরিবর্তন আজ 200 বছর পরেও হয়নি, প্রায় অনেকটাই। আমাদের সমাজ ওপর দেখায় আমরা অনেক পাল্টেছি, কিন্তু প্রচুর বাড়িতে এরকম ঘটনা দেখা যায় যে তারা কতটা অথরিটেটিভ হয়, কতটা ডমিনেটিং হয় তাদের বউদের ওপর। মানে সেই শুধু তার সহজ সরল স্বভাবটা নিতে না পেরে সে তার বউকে হত্যা করে দিল। দেয়ার সি স্ট্যান্ডস, আবার বলছে, মানে দেয়ার সি স্ট্যান্ডস বলতে কি, ওই যে ছবিটা আঁকা রয়েছে সেটার কথা হচ্ছে, যে ওই যে দাঁড়িয়ে রয়েছে, অ্যাজ ইভ অ্যালাইভ, আবার বলছে যেন মনে হচ্ছে মরে গেছে। উইল ইট প্লিজ ইউ রাইস, আগে বলেছিল উইল ইউ প্লিজ সিট, তখন বসতে বলেছিল, তার বইয়ের আর কি গুণকীর্তন করবে। তারপরে মানে তার কাছে তো আর ওটা গুণকীর্তন না, ওটা হচ্ছে তার কেচ্ছা, না ওর কথা মতো, রাজার কথা মতো। এখানে বলছে যে তুমি কি তাহলে উঠবে, ও উই উইল মিট দ্য কোম্পানি বিলো, বলছে আমরা কোম্পানি, দ্য কোম্পানি বিলো বলতে এখানে রাজার যে আরও অন্যান্য লোক সভাসদরা রয়েছে বা অন্যান্য আরও অন্য কর্মচারীরা রয়েছে তাদের সবাইকে আমরা মিট করব নিচে। দেন তারপর I repeat, আমি আবারও বলছি, the count your master's known munificence is ample warning that no just pretense of mine for dowry will be disallowed. তাহলে আমরা এখানে কি বুঝলাম? আচ্ছা, আমি আবার বলছি আই রিপিট, আমি আবারও বলছি যে কাউন্ট ইয়োর মাস্টার্স নোন ম্যানিফেস্টেন্স, তোমার যে কাউন্ট এসেছে আর কি, তার মাস্টারের কথা বলছে। আরও মানে এখানে একজন রাজা তার কাউন্টকে পাঠিয়েছে তার কন্যার জন্য আর কি, দ্বিতীয় মানে এর পরবর্তীতে সে আবার বিয়ে করবে, এবং ইনি এসেছেন তার কাছে ঘটকের মতো হয়ে আর কি। বলছে তাহলে মাস্টার্স নন ম্যানিফেস্টেন্স, বলছে মাস্টারের যে উদারতাটা রয়েছে, তোমাদের যে মাস্টার, তোমার যে রাজা, তার উদারতার গল্প তো সবাই জানে। আমি যদি এখন ডাউরি নেবো নাও বলি, তার যে উদারতা নিশ্চয়ই সেটা আমার এই ভনিতাটাকে, প্রিটেন্সটাকে ছাড়িয়ে যাবে। মানে তার সে এতটাই উদার, সে নিশ্চয়ই এনাফ ডাউরি আমাকে দেবেই, আমি যদিও বা নেবো না বলি, না আমি ডাউরি নিতে যদিও বা ডিসঅ্যালাউ করি। দো হিজ ফেয়ার ডটার সেলফ, যদিও আমার কাছে তো তার এই সুন্দরী কন্যাই যথেষ্ট। মানে আবারও সে বিয়ে করবে এবং সে যে কতটা ডাউরি নেবে সেটাও এখানে একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে। বলছে আমি তো মানে প্রিটেন্স করছে, যদি আমি প্রিটেন্সও করি, আমি জানি সে এতটাই উদার, তা আমার কাছে যদিও বা তার মেয়েটাই সব, কিন্তু সে তো উদার মানুষ, সে কি আর আমাকে এমনি এমনি তার মেয়েকে পাঠিয়ে দেবে? ওই আর কি, আমাদের সমাজে যেমন বলে আপনি কি আর আপনার মেয়েকে খালি হাতে পাঠাবেন, বা কেউ বলে যে আচ্ছা কোথায় গেল, হ্যাঁ, অ্যাজ আই অ্যাভয়েড অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট। এবার আবারও একই কথা, অ্যাজ আই অ্যাভয়েড অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট। বলছে এটা তো ঠিক যে আমি আবারও যে তার এই ফেয়ার ডটার, তার যে সুন্দরী কন্যার কাছে গিয়ে মাথা নত করবো, ওটাই তো আমার কাছে আসল অবজেক্ট, মানে অন্য অন্য ডাউরি আর জিনিসগুলোর থেকে এখানে আবার বলছে যে এটাই তো আমার কাছে আসল অবজেক্ট। মানে এখানে বস্তুর সাথে তুলনা করা হচ্ছে তার যে বউ হতে চলেছে, তার যে ওয়াইফ হতে চলেছে তাকে। মানে বলছে যে আমার কাছে ডাউরিটা কিছু না, তার কাছে তার সুন্দরী মেয়েটাই হচ্ছে আমার কাছে চাওয়া পাওয়ার বিষয়বস্তু, অবজেক্ট। নে
উই উইল গো টুগেদার ডাউন স্যার। বলছে নো, না না, আমরা একসাথেই নিচে যাব, চলুন। আচ্ছা, নোটিস, আবার নিচে যেতে কি দেখাচ্ছে, নোটিস দেখো, নেপচুন দো টেমিং এ সি হর্স। বলছে সেখানে একটা স্ট্যাচু আছে, সেখানে কিসের স্ট্যাচু, নেপচুন, নেপচুনটা কি, সি গডের একটা স্ট্যাচু রয়েছে। টেমিং এ সি হর্স, বলছে একটা সি হর্সকে টানছে বা বস মানাচ্ছে, মানে টেনে ধরে আছে, এমন একটা ছবি। আমি চেষ্টা করছি একটা ছবি অ্যাটাচ করে দিতে। বলছে এরকম একটা ছবি, দো রেয়ারিটি, মানে এটা কিন্তু একটা বিশাল রেয়ার জিনিস, কিন্তু বিরল। হুইচ ক্লস অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি। বলছে মানে ওরা নিচে যাচ্ছিল, ঠিক আছে, ওই যে বললো ডাউন, নিচে যাচ্ছিল, যেতে যেতে দেখাচ্ছে, কি দেখাচ্ছে, বলছে এই দেখো নেপচুনকে দেখো, নেপচুন হচ্ছে একজন সি গড। বলছে এই যে মূর্তিটা আছে দেখছো কেমনভাবে সি হর্সটাকে টেনে ধরে রয়েছে, এটা কিন্তু কে বানিয়েছে, ক্লস অফ ইন্সবার্গ, একজন আর্টিস্ট। সে কিসের জন্য বিখ্যাত, সে হচ্ছে ব্রোঞ্জের জিনিস বানানোর জন্য বিখ্যাত ছিল। তো বলছে যে ব্রোঞ্জের জিনিস বানানোর জন্য বিখ্যাত, বলছে দেখছো কেমনভাবে এটা বানিয়ে রেখেছে। মানে এখানে আবার দুটো জিনিস দেখতে পাচ্ছি, এক হচ্ছে তার ওই আর্টিস্টিক মেন্টালিটি, সে মানে যতই বদমাইশ হোক, এই জন্য আমার একে ভালো লেগেছে যে অ্যাটলিস্ট আর্টকে সম্মান করছে। তো ইন্সবার্গের একজন ক্লস বলে একজন আর্টিস্ট ছিল খুব বিখ্যাত, তাকে দিয়ে সে একটা ব্রোঞ্জের বানিয়েছে। যে এখানে এবার আর একটা কি ইঙ্গিত করছে, এখানে দেখ, বলছে যে টিমিং এ সি হর্স, মানে নেপচুন যে কিনা একটা সি হর্সকে টেনে রয়েছে। এখানেও একটা মানে যেন বশ্যতা স্বীকার করছে কেউ একজন, আর কেউ একজন কন্ট্রোল করছে, এই ব্যাপারটা একটা বোঝানো হচ্ছে। মানে তোমার বাড়ি যে মেয়েটা আসবে, আমি কিন্তু তাকে এইভাবেই কন্ট্রোলে রাখবো, এরকম একটা ব্যাপার। যদিও সরাসরি বলা নেই, কিন্তু আমরা এটা দিয়ে পুরোই বুঝতে পারছি যে এটাই মিন করতে চাইছে, ওকে দেখাচ্ছে। আর এই যে লিসনারটা ছিল, এটা হচ্ছে আমরা পরবর্তীতে জানতে পারি যে কাউন্ট অফ টাইরলের কথা বলা হয়েছে, যে এনভয় বা মেসেঞ্জারের কথা আমরা বলছি, যার নাম ছিল নিকোলাস মাড্রুজ, নিকোলাস NIKOLAUSMADRUZ। তো তো পুরো ব্যাপারটা তাহলে আমরা বুঝলাম যে সে আবারও বিয়ে করবে বলে একজন মেসেঞ্জারকে পাঠিয়েছে, যে হচ্ছে দ্য কাউন্ট অফ টাইরলকে পাঠানো হয়েছে। সে সামনে বসতে সে তার পুরনো ওয়াইফ, মানে যে মারা গেছে তার সম্পর্কে বিভিন্ন ধরনের কথা তার সাথে শেয়ার করছে। সেখানে কিন্তু আমরা দেখলাম যে যেটা ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য, কেউ কিন্তু যে লিসেনার সে কিন্তু কোনো কথা বললো না, সে পুরোটাই আমরা দেখলাম যে শুধু সে নিজেই বলে গেল তার নিজের মনের যে একটা হিংসা, মনের সংশয়, মনের হিংসা, মনের যে একটা সন্দেহবাতিকতা মনোভাব, সেই সমস্তটা আমরা দেখতে পেলাম। তাহলে এই পুরোটা ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে।